আসসালামু আলাইকুম। ওরাকল বিসিএস থেকে সংগৃহীত ৪৭তম বিসিএস উপলক্ষে আন্তর্জাতিক বিষয়াবলীর দ্বিতীয় মডেল টেস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে ৫০টি প্রশ্ন থাকবে। ৫০টি প্রশ্ন থেকে আশা করা যায় একটা দুটো প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। ৫২ নম্বর প্রশ্ন আছে, ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের। ঠিক আছে, ভারতের কমান্ডো বাহিনী। গুরুত্বপূর্ণ। পল মল কি? পল মল কি? এই প্রশ্নটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি লন্ডনের একটি রাজপথের নাম। ঠিক আছে। দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের প্রণেতাকে? ৫৪ নম্বর প্রশ্ন। দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের প্রণেতা হলেন ডব্লিউ হান্টার। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় পড়তে দেখা যায়। গুড ফ্রাইডে চুক্তি কোন দুটি দেশের শান্তির জন্য হয়েছিল? কোন দেশের শান্তির জন্য হয়েছিল? এটি আয়ারল্যান্ডের শান্তির জন্য হয়েছিল গুড ফ্রাইডে চুক্তি। এরপরে ৫৬ নম্বর প্রশ্ন আছে, নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের মধ্যে করিডোর? নাগার্নো কারাবাখ এই করিডোরটি অবস্থান আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝখানে। এই প্রশ্নটা এই নাগার্নো কারাবাখ নিয়ে কিন্তু দুটি দেশের প্রায় ঝামেলা চলে, এজন্য এটা গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যে 15টি রাষ্ট্র গঠিত হয়েছিল, এর ভিতরে মুসলিম রাষ্ট্র হলো তাজিকিস্তান। কি? তাজিকিস্তান। ওডেসা সমুদ্র বন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত? ওডেসা সমুদ্র বন্দরটি অবস্থিত কৃষ্ণ সাগরের অববাহিকায়। কৃষ্ণ সাগরের অববাহিকায়। ৫৯ নম্বর প্রশ্ন, রুশ বিপ্লবের নেতৃত্বকারী দল কোনটি? রুশ বিপ্লবের নেতৃত্বকারী দল সেটা হচ্ছে বলশেভিক পার্টি। কোন পার্টি? বলশেভিক পার্টি। ম্যানারহেইম লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ম্যানারহেইম লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? এটার উত্তর হবে ফিনল্যান্ড এবং রাশিয়া। ফিনল্যান্ড এবং রাশিয়ার মাঝে অবস্থিত এই ম্যানারহেইম লাইন। এরপরে আমরা যদি চলে যাই ৬১ নম্বর প্রশ্ন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? ইন্টারপোল কি? ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, তাই না? ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, এইটার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও শহরে। কোথায়? লিও, ফ্রান্স। এরপরে ৬২ নম্বর প্রশ্ন আছে, ইন্দোচীন অর্থাৎ লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল? কোন দেশের উপনিবেশ ছিল এরা? লাওস, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া এরা উপনিবেশ ছিল, ফ্রান্সের উপনিবেশ ছিল। ওকে। জেকোবিন কি? জেকোবিন হলো একটি ফরাসি বিপ্লবের একটি অগ্রনায়ক ক্লাব। ওকে। ৬৪ নম্বর প্রশ্ন আছে, কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়, এটা হচ্ছে অস্ট্রিয়া। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কি ছিলেন? ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের যে প্রবক্তা তিনি ছিলেন জ্যাক রুশো। জ্যাক রুশো। কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়? এই প্রশ্নটা আপনাদের জন্য কুইজ, কমেন্টে উত্তর জানাতে হবে। যে দ্রুত উত্তর জানাবে আমি ধরে নিব সে তত বেশি সাধারণ জ্ঞানে পারদর্শী। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। এরপরে ৬৭ নম্বর প্রশ্ন দেখেন, বাস্তিল দুর্গ কোন রাজার আমলে তৈরি? বাস্তিল দুর্গ রাজা পঞ্চম চার্লসের আমলে তৈরি। ঠিক আছে। ওয়াটারলু যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? এইটি সংগঠিত হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স। গুরুত্বপূর্ণ কিন্তু। ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? কত সালে হয়েছিল এটা আপনাদের জন্য কুইজ। কত সালে এটা কমেন্টে জানাবেন কিন্তু আমাকে। ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? ঠিক আছে। দুইটা দেশের মধ্যে হয়েছিল, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। এটা হয়েছিল কত সালে? এটা হচ্ছে আপনাদের জন্য একটা কুইজ। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কত সালে? আনুষ্ঠানিকভাবে
দুই জার্মানি একত্রিত হয়েছিল 1990 সালে। 1990। ৭০ নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন? কোন সাহিত্যিক? তিনি ছিলেন গুন্টার গ্রাস। গুন্টার গ্রাস এই সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন, গুরুত্বপূর্ণ। তিনি অপশনগুলোর ভিতরে উত্তর হবে রিচার্ড নিক্সন। এই নিক্সন ছিল রাষ্ট্রপতি, তাই না? রিচার্ড নিক্সন। পররাষ্ট্রমন্ত্রী ছিল সম্ভবত হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে কি বলেছিল? তলাবিহীন ঝুড়ি, তাই না? আচ্ছা, ৭২ নম্বর প্রশ্ন, হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? হামবুর্গ এটি কোন দেশের সমুদ্র বন্দর? এটি হলো জার্মানির সমুদ্র বন্দর। কোন দেশ? জার্মানি। পরের প্রশ্নে আমরা চলে যাই। ৭৩ নম্বর প্রশ্ন আছে, বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে? কিসে পরিবর্তন এনেছে? জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। কোন দেশ? অস্ট্রেলিয়া। মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1978 সালে। ঠিক আছে। মিশর এবং সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? মিশর এবং সিরিয়া একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল 1958 সালে। দা 46,664 অর্থাৎ 46664 ক্যাম্পেইন, এটি কি? এটি একটি এইডস বিরোধী প্রচারণা, তাই না? এটি একটি এইডস বিরোধী প্রচারণা। এটা কার? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার একটি এইডস বিরোধী প্রচারণার নাম। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন? তিনি শান্তিতে নোবেল পান 1993 সালে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাই যুক্তরাষ্ট্রের। সম্প্রতি কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হলো, তাই না? এই প্রশ্ন হতে পারে যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? ঠিক আছে, এই যে 100টি আসন সংখ্যা সিনেটে আছে। হ্যাঁ, আবার প্রশ্ন হতে পারে যুক্তরাষ্ট্রে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ নিম্নকক্ষ যেটা আছে এটার আসন সংখ্যা কতটি? এরপরে আছে 79 নম্বর, যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুইসিয়ানা এই স্টেট বা রাজ্যটি। ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর কোথায়? ফ্রিডম হাউস একটি বুদ্ধিজীবীদের সংগঠন। এইটার সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? এটা সবাই জানে, কমন একটা প্রশ্ন। নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। এরপরে প্রশ্ন হতে পারে 82 নম্বর প্রশ্ন, রেড ইন্ডিয়ান কারা? রেড ইন্ডিয়ান এরা হলো আমেরিকার আদি অধিবাসী। আমেরিকার আদি অধিবাসী। 83 নম্বর প্রশ্নটা দেখি, যুক্তরাষ্ট্র কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়? ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আব্রাহাম লিঙ্কনের সময় এই দাস প্রথা বিলুপ্ত হয়েছিল 1863 সালে, আব্রাহাম লিঙ্কন, তাই না? এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। 84 নম্বর প্রশ্ন আছে, আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে? আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776 সাল। 4 জুলাই 1776 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে? এটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন, জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেছিলেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ সফর করেছিলেন বিল ক্লিনটন। বিল ক্লিনটন। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিলিকন ভ্যালি এটি অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এরপরের প্রশ্ন আছে 89, হোয়াইট হাউসের স্থপতির নাম কি?
হোয়াইট হাউসের স্থপতির নাম হলো হোভান, জেমস হোভান। হোভান। আর 90 নম্বর প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্টের নাম হলো জন এফ কেনেডি। জন এফ কেনেডি। ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত? ক্যাম্প ডেভিড অবস্থিত যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে? ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেছেন ক্রিস্টোফার কলম্বাস। স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? স্বাধীনতার পূর্বে ব্রাজিল উপনিবেশ ছিল পর্তুগালের। আন্তঃরাষ্ট্রসমূহের মধ্যে শক্তি সাম্য বজায় রাখার সর্বশেষ কৌশল কি? সর্বশেষ কৌশল হলো বিভক্তিকরণ ও শাসন। এরপরে যদি আমরা চলে যাই, 95 নম্বর প্রশ্ন আছে, রোমান সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল ভূমধ্যসাগর ও পশ্চিম ইউরোপে। ভূমধ্যসাগর এবং পশ্চিম ইউরোপে। উদারনৈতিক তত্ত্বের উদ্ভব হয় কোথায়? কত শতাব্দীতে? উদারনৈতিক তত্ত্বের উদ্ভব হয় অষ্টাদশ শতাব্দীতে। 97 নম্বর প্রশ্ন, জার্মানি এবং ফ্রান্সের মাঝে বাফার স্টেট হিসেবে কাজ করে কোন দেশ? বাফার স্টেট হিসেবে কাজ করে হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? 98 নম্বর প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটি আপনাদের জন্য কুইজ থাকবে। 98 নম্বর প্রশ্ন, উত্তর কমেন্টে লিখে দিবেন। লিখবেন 98, এরপরে ক, খ নাকি গ কোনটা দেখি। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? জিরো সাম গেম এটা হচ্ছে বাস্তববাদ। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে কূটনীতিবিদ।